اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. দেশে প্রবাসে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, গোটা মাহে রমাদান মাস ব্যাপী এনটিভি পরিবারের বিশেষ আয়োজন এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা প্রথমে আপনাদেরকে হাফেজে কোরআন বিশ্বসেরা হাফেজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বিশ্বসেরা হাফেজে কোরআন সাইদ হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ হাসান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী, নওগাঁ। বাবা মা আছে? জি আলহামদুলিল্লাহ। বাবা কি করে? আমার বাবা আগে চাউল কলের ব্যবসা করতেন এবং পাশাপাশি কাপড়ের ব্যবসা ছিল। এখন উনি বয়সের কারণে ওইটা ছেড়ে দিয়েছেন। ভাই বোন? আমরা দুই ভাই দুই বোন। আচ্ছা। আমি সবার ছোট। আচ্ছা। আর বড় দুইজন বোন, তাদের বিয়ে হয়ে গেছে। আর আমার বড় একজন ভাই, উনি এমবিবিএস ডাক্তার, উনিও হাফেজ আলহামদুলিল্লাহ। জি হাফেজ, এবং সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এবং সেখান থেকে এখন হচ্ছে ফাইনাল সেমিস্টারে আছে। একজন হাফেজ কোরআন, একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সে ডাক্তার কিভাবে হবে, সে ইঞ্জিনিয়ার কিভাবে হবে, সে ডক্টরেট ডিগ্রি কিভাবে নেবে, পিএইচডি কিভাবে করবে? জি, এই যে তাদের ভ্রান্ত ধারণা, এটা কি সঠিক কিনা? না, এটা মোটেই সঠিক না। কারণ আমার বড় ভাই, ও হিফজ করেছে। হিফজ করার পর ও কিছুদিন কিতাবও পড়েছে, কিতাব বিভাগে যে আমাদের পড়ালেখা, সেটাও সে কিন্তু পড়েছে এবং সে কোরআনের তর্জমাও করতে পারে, যথাযথভাবে তর্জমাও করতে পারে। বেশ 5 থেকে 6 বছর পড়েছে এবং পাশাপাশি তখন সে আলিয়াতে পড়তো সায়েন্স নিয়ে। তো সায়েন্স গ্রুপ থেকে পড়তো এবং সেইখানে যদি আমরা খোঁজ নেই তাহলে আমরা জানতে পারি যে সেইখানকার সব টিচাররা তার ব্যাপারে বলতেন যে এই নামাজগড়ের শুরু থেকে এই পর্যন্ত ইতিহাসের সবচেয়ে সেরা ছাত্র আমার বড় ভাই শামীমুল ইসলাম। আপনার বড় ভাইয়ের জন্য শুভকামনা রইল, অনেক অনেক দোয়া রইল, এবং আমরা সত্যি প্রাউড ফিল করছি যে একজন হাফেজে কোরআন ডাক্তার। লেখাপড়া এখন চলছে নাকি বন্ধ? জি, লেখাপড়া চলছে। আমি হিফজ তো শেষ করেছি 2012 সালে। আচ্ছা। তারপর হিফজ দাওরা করেছি। আচ্ছা। এটা করতে বেশ সময় পার হয়েছে। তো এর মাঝখানে আমিও জেনারেলটা পড়ালেখা এটা কন্টিনিউ করেছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ। হয়তো যদি আমি হিফজের পর হিফজ না করতাম তাহলে এতদিনে হয়তো জেনারেল আমি অনার্সে থাকতাম বা অনার্স ফাইনাল সেমিস্টারে থাকতাম, 4র্থ বর্ষে। আমার ফ্রেন্ডরা 4র্থ বর্ষে আছে এখন। কিন্তু হিফজ করার কারণে আমি 2-3 বছর পিছিয়ে গেছি। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে আছি আর কি, আলিয়া মাদ্রাসা থেকে। রমজানের পরে, ঈদের পরেই আমাদের ফাইনাল পরীক্ষা। আচ্ছা। তো ফাইনাল পরীক্ষার রেজাল্ট হয়ে গেলে ইনশাআল্লাহ আজহার ইউনিভার্সিটি অথবা মদিনা ইউনিভার্সিটি অথবা ইউকে ইউএস এর যদি কোনো দেশে হয়ে যায় তাহলে ভার্সিটি লেভেলটা ইনশাআল্লাহ বিদেশে শেষ করার নিয়ত আছে। মাশাআল্লাহ। এবং অনার্সের পর মাস্টার্স যদি আল্লাহ তৌফিক দান করেন, পিএইচডি পর্যন্ত ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, পিএইচডি করার ইচ্ছা? জি। একজন হাফেজে কোরআন যখন পিএইচডি করবে, হ্যাঁ, এটা দেশের উপকার হবে। অনেকেরই মনের যে একটা কুধারণা রয়েছে সেটার সঠিক একটা জবাব হয়ে যাবে। সাইদ হাসান, আমার জানা মতে অসংখ্য হাফেজে কোরআন রয়েছে যারা পিএইচডি করা, যারা ডক্টরেট করা, এবং প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিন্তু তারা রয়েছে। তো সুতরাং আমরা তোমাদের সফলতা চাই, তোমরা সফলতার শীর্ষস্থানে চলে যাও। সেই জন্য জ্ঞান অর্জন করতে হবে। আর যে
তোমার যে টার্গেট এবং চিন্তা ভাবনা, আমরা সকলেই তোমার জন্য দোয়া করি, আল্লাহ যাতে তোমার লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। সাঈদ হাসান, আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা কবে? 2015 সালের মার্চ মাস ছিল। আচ্ছা আচ্ছা, কোন দেশ সেটা? সেটা জর্ডান। সেখানে কোনো প্রবলেম বা কোনো অসুবিধা হয়েছে কিনা, সেই গল্পটা যদি আমরা একটু শুনি। 2015 সালে তখন আমার বয়স 14 বছর হবে। ইন্টারন্যাশনাল কম্পিটিশনের সিস্টেমটাই ওই রকম যে প্রত্যেকটা দেশ থেকে সিলেক্টেড যে হবে সে 1 নাম্বার যে হবে সে যাবে এবং একজনই যাবে, আচ্ছা। 2 নাম্বার যে হবে সে যাবে না। তো সেই সময় আমি ফার্স্ট হয়েছিলাম বাংলাদেশের ভিতরে, তো আমি সিলেক্টেড হয়েছিলাম জর্ডানের জন্য। সেম ইয়ারে আমার ফ্রেন্ড এবং বড় ভাই জাকারিয়া ভাই উনি আবার দুবাইয়ে যাওয়ার জন্য সিলেক্টেড হয়েছেন। বিদেশে যাওয়ার ডেটটা ছিল একই মাসে, একই ডেটে ছিল। তো এই কারণে আমাদের অভিভাবক ছিলেন আমাদের উস্তাদ, প্রাণপ্রিয় উস্তাদ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব উস্তাদ। আমার কিন্তু আনফরচুনেটলি এইটা দেখা গেল যে দুইজনের ডেটটা একসাথে হয়ে গেছে, একই সময় হয়ে গেছে। তো এই কারণে বড় হুজুর উস্তাদ কারি নাজমুল হাসান উনি আমার সাথে যেতে পারেননি। 2 দিন আগে জাকারিয়া ভাইয়ের ডেট ছিল, ওনার সাথে গেছেন। তো যেহেতু ভিসা টিকিট সব কিছুই ওস্তাদের ছিল, তো অন্য কেউ যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। অবস্থা এমন হয়ে গেল যে আমাকে একা যেতে হবে। আর আমার তখনই ছোট মানুষ ছিলাম, তবু একটা মনের খুব একটা ইচ্ছা ছিল, তামান্না ছিল যে আমি ইন্টারন্যাশনাল পুরস্কার পাবো, বিদেশে যাব, ইন্টারন্যাশনাল মঞ্চে গিয়ে আমি বাংলাদেশের পতাকা এর মান উজ্জ্বল করব। তো এইরকম একটা আমার আকাঙ্ক্ষা ছিল। তো যখন দেখতেছি যে একা যদি না যাই তাহলে আমি যেতেই পারবো না, তখন মনে হলো যে জীবন বাজি রেখে হলেও একা রিস্ক নিয়ে আমি ওখানে যাই। পরে আমার বড় ভাই সে আমাকে একটা ছোট ডায়েরির ভিতরে লিখে দিছে যে সেখানে ও ইংলিশে লিখে দিছে যে প্লিজ সুইচ অন মাই ওয়াইফাই, আই ক্যান্ট ইউজ ইন্টারনেট অর মোবাইল ফোন। সো এই বিষয়গুলো উনি ওখানে লিখে দিছে আর কি। তো বলছে যে এটা গিয়ে তুমি যদি এয়ারপোর্টে কোনো পুলিশকে দেখাও তাহলে সে তোমাকে সুইচ অন করে দিবে। তো সেখানে যাওয়ার পরে ওয়াইফাইয়ের সুইচ অন করে দিল। তখন আমি কথাবার্তা বললাম। যখন ট্রানজিটের সময়টা বসেছিলাম তখন কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন ওই ট্রানজিটের সময়টা শেষ, আমরা বিমান চেঞ্জ করে জর্ডানের উদ্দেশ্যে যে বিমান যাবে সেটাতে উঠে বসলাম, তখন আমার পাশে বসেছে একজন মুরব্বি। তো এই মুরব্বি আমাকে ছোট দেখে উনি বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছিলেন। আমি একটু বিরক্ত বোধ করতেছিলাম যে আমি তো কথা বলতে পারি না, বারবার জিজ্ঞেস করলে তো পরে যদি বিমানের কোনো ক্রু দেখে যে আমি কথা বলতে পারতেছি না তখন তো সমস্যা হবে। এক পর্যায়ে দেখলাম যে বিমানবালা একজন চলে আসলো, এসে কতক্ষণ তারা ফলো করছে আমাদেরকে, দেখতেছে যে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেছে। আমি একটু ভয় পাচ্ছিলাম। তো উনি হয়তো ভালো মনে আমাকে বিমানবালা জিজ্ঞেস করলেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা, এরকম কিছু একটা জিজ্ঞেস করেছেন উনি। তো আমি তখন তো কিছু বলতে পারতেছি না যে কি বলবো আর না বলবো, কিছুই তখন আমার মুখে আসতেছিল না, যেহেতু ভাষা পারি না। তখন ওই মুরব্বিটা, ভদ্রলোকটা আমার সাথে কথা বলে উনি বুঝতে পারছেন যে আমি আসলে ভাষা জানি না, এবং আমি এতটুকুই বলছি যে আমি জর্ডানে যাচ্ছি, এই 2-1টা ওয়ার্ড আমি শুধু বলতে পারছিলাম। তো ওই ভদ্রলোক তখন ওই বিমানবালাকে বললেন যে ও তো ভাষা পারে না আর ও একা যাচ্ছে জর্ডানে কোরআন কম্পিটিশনের জন্য। তো তখন বিমানবালা বলতেছে যে ও একা যাচ্ছে মানে ওর বয়স কম, 18 বছর হয়নি, কেবল 13-14 বছর বয়স, একা কিভাবে যেতে পারে। আবার একা গেলে আমরা হয়তো সেই অনুমোদন দিতে পারতাম যদি সে ভাষা পারতো এবং সব কিছু বলতে পারতো, ও তো বলতেও পারে না। তো তখন তারা খুব চিন্তিত হয়ে বলছে যে তাহলে তো যেতে দিতে পারি না আমরা। তো তখন গিয়ে তারা সিদ্ধান্ত নেয় যে দেশে আমাকে পাঠিয়ে দিবে, আর আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যেতে পারবো না, অংশগ্রহণ করতে পারবো না, এটা আমি শুনতেছিলাম। তো তাদের ভাবভঙ্গিমা এবং কথাবার্তা শুনে বুঝলাম যে তারা বলছে যে ওরে দেশে পাঠিয়ে দেন, এবং তারা বলতেছিল যে কুল্লু খালাস, বা খালাস শব্দটা বুঝতাম যে সব কিছু শেষ করে দাও।
তো যখন খালাস বলছে তখন আমি বুঝতে পারছি যে আমাকে পাঠিয়ে দিবে দেশে। তখন আমি খুব কান্নাকাটি শুরু করছি, খুব কান্না, মানে খুব কান্না করতেছিলাম, একদম চোখের পানিতে জামা কাপড় ভিজে যাচ্ছে। এটা দেখে তারাও খুব তারা মায়া করছে। তারপরে ওরা এক পর্যায়ে বলতেছে যে আমরা তো কিছু করার নাই। তো আমি ওই সময় আবার নেট ছিল, নেটে আমি ফোন করলাম আমার উস্তাদ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব, ওনার কাছে ফোন করলাম যে উস্তাদ আমি তো এরকম এক বিপদে পড়ে গেছি বলে আমি শুধু ফোন করছি, করে আমি কান্না করে দিছি। মানে এতই কান্না আসতেছিল ওই সময়, আমি কোনো কথা বলতে পারিনি, শুধু উস্তাদকে ফোন করছি যে উস্তাদ আমি তো এরকম বিপদে পড়ছি বলে কান্না করছি। হুজুর বলছে যে তুমি কি বিপদে পড়ছো আমাকে বলো, তোমার কি সমস্যা হয়েছে। আমি কান্নাই করতেছিলাম এবং কান্না থামাইতেই পারিনি। তো এক পর্যায়ে বলতেছিল যে বলতে তো হবে কি সমস্যা, না হলে তো আমি বলতে পারবো না। তখন আমি বলছিলাম, আমার মনে পড়ে যে উস্তাদ আমি কিছু বলতে পারবো না, আপনি একটু অফিসারদের সাথে কথা বলেন, আমি বলতে পারবো না, মানে এত কান্না করতেছিলাম। তো তারপরে উস্তাদ বললেন যে ঠিক আছে তুমি অফিসারের কাছে দাও। তো আমি ফোনটা ওনাদের কাছে দেওয়ার পরে উনি তাদের সাথে কথা বললেন এবং হয়তো কোনো মন্ত্রণালয়ের সাথে হয়তো তাদেরকে যোগাযোগ করার কোনো নাম্বার দেওয়ার পরে এই বিমান, কিন্তু এর মধ্যে যেটাতে আমি ছিলাম এই কাহিনী হলো 2-3 ঘন্টা ধরে আমি কথা বলা, তারপরে ওয়েটিং করা, অথচ বিমান তখন আর আধা ঘন্টা টাইম ছিল। যখন আমি বিমানে ছিলাম ছেড়ে দেওয়ার আধা ঘন্টা টাইম বাকি ছিল, বিমান চলে গেছে। তখন তো আমি খুব কান্না যে আমি আর যেতে পারবো না, বিমান চলে গেছে, আমার টিকিট বাতিল হয়ে গেছে, আর কি যাওয়া সম্ভব। তো আমি খুব কান্না করতেছিলাম। তো তারা যখন কথা বললেন কোনো মন্ত্রীর সাথে হয়তো বা, তো কথা বলার পরে যখন সব কিছু ঠিক হয়ে গেল, তারপরে আবার আমাকে টিকিট দিছে। দেওয়ার পরে তেমন তাদের কিছু বুঝিনি, কিন্তু আসলে মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে তারা আসলে এখন কি করতেছে বা আমার পক্ষে বলতেছে কিনা। তো তারা দেখি যে এক পর্যায়ে যখন টিকিট হয়ে গেল, তখন টিকিট করার পরে আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি এখন যেতে পারবা, এরকম কিছু একটা বলছে। আমি বুঝতে পেরেছি আর কি, কিন্তু ভাষাটা যদিও বুঝিনি, কিন্তু তাদের ভঙ্গিমায় বুঝতে পেরেছি যে তোমার টিকিট আমরা দিচ্ছি। তারা ইশারা ইঙ্গিতে আমাকে বুঝিয়ে দিয়েছেন। তো তখন আমাকে খেয়াল আছে পুলিশ অফিসার সে আমার মানে কাঁধ চাপড়িয়ে বললেন যে তুমি তো যাচ্ছ, তুমি কি এখন খুশি, এত কান্না করতেছিলে এখন খুশি হয়েছো? তখন আমি মানে খুশিতে কান্নাই করতেছিলাম এবং শুকরিয়া আদায় করলাম যে যাক আলহামদুলিল্লাহ, আমার যে আশা ছিল যে আমি শেষ পর্যন্ত আবার যেতে পারলাম অন্য বিমানে। আর কোনো প্রবলেম হয়নি? না, আর কোনো প্রবলেম হয়নি। তবে যখন আমরা ওখানে নামলাম বিমান থেকে জর্ডানে, সেখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের মতো আরও বিভিন্ন দেশ থেকে যারা ফার্স্ট হয়েছে, সিলেক্টেড হয়েছে 1 নাম্বার হয়ে। জর্ডানে তো আর কোনো প্রবলেম হয়নি? না, তারা সবাই এসেছে এবং আমাদেরকে রিসিভ করার জন্য এসেছিল, আর আমাদের সমস্যা হয়নি। সাঈদ হাসান, সেখানে যাওয়ার পরে কতটা রাষ্ট্র অংশগ্রহণ করেছিল? 73টা রাষ্ট্র ওখানে অংশগ্রহণ করেছিল। আচ্ছা। এবং প্রত্যেকের যাদের দেশ থেকে এসেছে, যেমন আমি ওখানে পেয়েছি সৌদি থেকে এসেছিল, তারপরে ইরান থেকে, ইরাক থেকে, বাহরাইন থেকে, মানে গোটা পৃথিবীর 73টা রাষ্ট্র সেখানে অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকটা দেশের ফার্স্ট বয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সেখানে কয়টা প্রশ্ন করা হয়েছিল? 5টা প্রশ্ন করেছিলেন তারা। তো 5টা প্রশ্ন কোন কোন পাড়ায় ছিল? প্রথম যে প্রশ্ন করেছিল সেটা 4 নাম্বার পাড়া। 4 নাম্বার পাড়া, তারপরে 4 নাম্বার পাড়া, তারপরে করেছিল 12 নাম্বার পাড়া থেকে। আচ্ছা। তারপরে করেছিল 20 নাম্বার পাড়া থেকে, এরপরে তারা করেছিল 23 পাড়া, এবং লাস্ট কোশ্চেনটা ছিল 25 নাম্বার পাড়া থেকে। 25 নাম্বার পাড়া। আচ্ছা। তো সাঈদ হাসান, আমরা ওই যে আন্তর্জাতিক কম্পিটিশনে সম্মানিত বিচারক মণ্ডলী যে 5টি প্রশ্ন করেছে, তার থেকে একটি প্রশ্নের উত্তর আমরা আজকে চাই, তেলাওয়াত করে একটু আমাদেরকে শোনান ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن جَادَلُوكَ فَقُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير يا أيها الناس ضرب مثل فاستمعوا له يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما شاء الله ما شاء الله صدق الله العظيم চমৎকার তেলাওয়াতের অনেকগুলো বিষয় রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তারা দেখে মোটামুটি তেলাওয়াতের তার মান কেমন, অনেকগুলো বিষয় কিন্তু তারা দেখে। শরীরের একটা ব্যাপার আছে, সেটা অনেক পরে, কিন্তু প্রথমত বিশুদ্ধ তেলাওয়াত। অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে জায়গা করে নিয়েছো এবং সামনে তোমার অনেক পথ এগোতে হবে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া এবং বাহির থেকে ডিগ্রি আনা এবং ইসলামের একজন দায়ী হওয়া, নিজেকে যোগ্য করে তৈরি করার স্বপ্ন তোমার। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই স্বপ্নকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বিদায় নিব। সকলে ভালো থাকুন,
এই দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।